পারভীন এনামুল শিকদারের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে একটি আলাপ করলেন। সে ঘরে প্রিয়ারা ও এনামুল শিকদার ছাড়া বাকি কেউ ছিল না। কি বললেন বাইরে থেকে শোনা গেল না অত। মিথিলা ও শ্রাবণী মনে মনে কান পেতে শোনার পরিকল্পনা করেও শেষমেশ কাজটা করা থেকে বিরত রেখেছে নিজেদের। রাত্রি কিং কর্তব্য বিমূঢ় হয়ে নিজের রুমেই বসে রয় অনেকক্ষণ। এর ভিতর মিথিলা ও শ্রাবণী এসে জিজ্ঞেস করেছিল পারভীন কি বলেছেন, কিন্তু রাত্রি কিছু বলেনি তাদের। রাত্রি রুম থেকে বের হওয়ার একটু পরেই পারভীনও বের হলেন। রাত্রির কাছে দোষী মনোভাব নিয়ে বললেন, ভুলটা আসলে আমারই ছিল। আদিল যখন আমাকে তোমার কথা বলেছিল, আমার উচিত ছিল ওর কথার মূল্যায়ন করা। তোমাকে নিয়ে ভেবে দেখা উচিত ছিল আমার, কিন্তু আমি তোমাকে নিয়ে উল্টোভাবে ভাবলাম। আদিলের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন করে দিতে চাইলাম তোমাকে। টিউশানিতে যেতে নিষেধ করলাম। সুজানা ওকে বিয়ে করতে চায় না জেনেও ভেবেছিলাম ওর সঙ্গে বিয়েটা দেওয়া যাবে, কিন্তু আমার জন্যই হলো এত সব। আমার জন্যই সব কিছু আজ এত জটিল রূপ ধারণ করেছে। রাত্রি কিছু বলার পেল না এসব কথার বিপরীতে। পারভীন বললেন, সময় করে একবার আদিলকে দেখতে এসো রাত্রি, দেখবে কতটা দুরবস্থায় আছে ও। প্লিজ এসো। পারভীন চলে গেলেন। রাত্রি ভাবছে, পারভীন কি এখন বাধ্য হয়ে নিজের ছেলেকে বাঁচানোর জন্য এখানে এসেছেন? তিনি যখন জানতে পেরেছিলেন তার ছেলে একজন গরিব ঘরের মেয়েকে পছন্দ করে, তখন তিনি টিউশন থেকে বের করে দিতে একবারও ভাবেননি। তিনি হয়তো এটা ভাবতেন, যদি তার ছেলের পছন্দের মানুষটি কোনো সামর্থ্যবান পরিবারের মেয়ে হতো। গরিব বলে কত নির্দ্বিধায় কত কি করা যায়। যাই হোক, অতীত নিয়ে এখন চিন্তা করতে চাচ্ছে না সে। রাত্রি বাবার ঘরে এসে জানতে চাইল, উনি কি বলল বাবা? এনামুল শিকদার এখনই ভাবতে শুরু করেছেন পারভীনের বলে যাওয়া কথাগুলো নিয়ে। ভাবনাচ্ছন্ন থেকেই বললেন, আমাকে একটু ভাবার সময় দে, পরে বলবো তোকে। রাত্রি কথা শুনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর বেরিয়ে এলো। আর কোনো প্রশ্ন করল না। টিপ টিপ বৃষ্টি পড়ছে। ছাতা হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রোশনি। সে খুব কষ্টে অয়নের টিউশনিটার টাইম জানতে পেরেছে। এই সময়েই ফিরবে অয়ন। আজ সে তেমন কিছুই বলবে না অয়নকে, শুধু জানতে চাইবে এই কাজটা সে কেন করলো। তীব্র অভিমান হচ্ছে রোশনির। যে মানুষটাকে সে এত মূল্যায়ন করলো, অথচ ওই মানুষটা তাকে কানা করিয়েও মূল্যায়ন করলো না। তার জন্য এখন কেবল বুকের ভিতর ক্ষোভ পুষে রাখা যায়, ভালোবাসা না। অয়ন ভিজে বাড়ি ফিরছে। তার গায়ের শার্ট এই টিপ টিপ বৃষ্টির ফোঁটাই ভিজে গেছে। রোশনি আচমকা অয়নের সামনে এসে দাঁড়ালো। থমকে দাঁড়িয়ে গেল অয়ন। রোশনি অভিযোগী কণ্ঠে বলল, কিভাবে পারলেন এটা করতে? কি বলেছেন আমার মাকে? অয়ন এমন প্রশ্নে বিস্মিত, তবে সরল কণ্ঠেই উত্তর দিল, কিছুই বলিনি তো। বলেননি? মা আমার জন্য পাত্র খুঁজছে কেন? পাত্র খুঁজছে? এ তো আনন্দের বিষয়। বিয়ে শাদির প্রসঙ্গ মানেই তো আনন্দ। মজা করছেন? কি বলেছেন মাকে? অয়ন সত্যিই কিছু বলেনি কাউকে। বলল, কিছু বলিনি, বললাম তো। আমি জানি আপনিই বলেছেন। মা আমাকে বলেছে আপনি আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন তাকে, আর আপনি বলেছিলেন আপনি আমার কথা বলে দেবেন মাকে। আমার মনে আছে সেটা। এগুলো বলে দেওয়া কি খুব জরুরি ছিল? আমার বিয়ে খাওয়ার এত শখ আপনার? আসল কথা হলো, আপনি কোনো কিছুর মূল্যই দিতে জানেন না। এই যে আপনাকে ভালোবাসি, এর বিন্দু মাত্র মূল্য আপনি দিতে পারেননি। অয়ন মাথা দুলিয়ে বলল, ঠিক বলেছেন, আমি মূল্য দিতে জানি না। আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে সব কিছুর মূল্য দিতে গেলে নিজেই মূল্যহীন হয়ে যাব। বলে অয়ন পাশ কাটিয়ে গেল। রোশনি রাগের মাথায় বলে উঠল, বেয়াদব! আপনার মতো বেয়াদবকে আর কোনো মেয়ে ভালো না বাসুক। অয়ন কানেও তুলল না রোশনির কথা। রোশনি এক দৃষ্টে তাকিয়ে রইল। যে মানুষটা তার মূল্যই দিতে জানল না, তাকে কি এখনো ভালোবাসা উচিত, না চরম ঘৃণা করা উচিত? এই মুহূর্ত থেকে শুধুই ঘৃণা করবে অয়নকে, কিন্তু তার মন যে ঘৃণা করার জন্য অত শক্তপোক্ত হয়ে ওঠেনি, এটাও টের পেল সে। এনামুল শিকদার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছিলেন, এমনকি কথাও বলতে পারছিলেন না। কিন্তু সন্ধ্যা থেকে আবার স্বাভাবিক হলেন তিনি। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই বুঝি মানুষটা মারা যেতে চলেছে। ভয়টা এখনও কাটেনি। হৃদযন্ত্র এখনও দুর্বল। রাতে এনামুল শিকদার রাত্রিকে ডেকে পাঠালেন। রাত্রি বুঝতে পারল কোনো বিষয়ে কথা বলবেন তিনি।
এনামুল শিকদার প্রথমেই কথা শুরু করলেন এভাবে, পারভিন আপা তার ছেলের সঙ্গে তোর বিয়ের কথা বলে গেছেন। রাত্রি কোনো রকম ভনিতা না করে বলল, তুমি কি ভাবছ? আমি ভেবে দেখলাম এটা মন্দ হয় না, ভালো হবে। তিনি বলেছেন তার ছেলে তোকে খুব পছন্দ করে। কিন্তু বাবা, আমার তো তানবিনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। ঠিক হয়েছিল, কিন্তু এখন কি পরিস্থিতি তেমন আছে? তানবিন জেলে, 14 বছরের জেল। বিয়েটা হওয়া তো আর সম্ভব না। রাত্রি মাথা নুয়ে ফেলে বলল, আমি তাকে বলেছিলাম তার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করবি? কত অপেক্ষা করবি তুই? 1 বছর, 2 বছর? এটা 14 বছরের প্রশ্ন। এত বছর কারোর জন্য অপেক্ষা করা যায় না। তানবিন কি বলল তোর অপেক্ষার কথা শুনে? রাত্রি কিছুক্ষণ চুপ থেকে বলল, সে বলেছে অপেক্ষা না করতে, অপেক্ষা মূল্যহীন। তানবিনও এটা বোঝে, তুই বুঝিস না? 14 বছর কম সময়? 14 বছর কম সময় না মা। খুব ভালোভাবে জীবন নষ্টের জন্য 14 বছর অনেক বেশি সময়। তোর জীবনটা তো এভাবে নষ্ট হতে দিতে পারবো না। রাত্রি মস্তক নত করেই বসে আছে। বলল, কি করব তাহলে? এনামুল শিকদার কান্না ভেজা কণ্ঠে বললেন, তুই অনেক খেটেছিস নিজের পরিবারের জন্য, অনেক কষ্ট করেছিস। আমি চেয়েছিলাম তোর এসব খাটুনির অবসান ঘটুক। তোকে একটা ভালো পরিবারে বিয়ে দেওয়ার কথাই সব সময় চিন্তা করেছি, অনেক চেষ্টাও করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য সেসব কিছুই হয়ে ওঠেনি আজও। মরার আগে তোকে একটু সুখী দেখে যেতে চাই মা, তোর বিয়েটা দেখে যেতে চাই। 14 বছর যদি তোর বিয়েটা দেখার জন্য অপেক্ষা করতে হয়, তবে সেটা না দেখেই আমার মরতে হবে। এত বড় আফসোস কষ্ট নিয়ে মরতে দিবি আমায়? রাত্রির চোখ বেয়ে জল গড়ালো। বাবার থেকে লুকিয়ে রাখলো তা, অগোচরে মুছে নিল। এনামুল শিকদার বললেন, 14 বছর কারোর জন্য অপেক্ষা করার কথা মুখে বলা যায়, কিন্তু বাস্তবতা কঠিন। অপেক্ষা করতে গেলে যে তীব্র যন্ত্রণাটা হবে, সেটা সহ্য করতে পারবে? অপেক্ষা অত্যন্ত কঠিন ব্যাপার। তানবীর নিজেই ওর এই জীবন বেছে নিয়েছে, তুইও মেনে নে সেটা। তুই কেন শুধু শুধু ওর জন্য অপেক্ষা করে জীবন নষ্ট করবি, আমাদের কষ্ট দিবি? চারিদিকের এত চিন্তায় চিন্তায় কখন মরে যায় কে জানে। এই বিয়েতে অমত করিস না মা, তোর কাছে এটা আমার অনুরোধ। রাত্রি চোখের পাতা বন্ধ করে ফেলল। মনকে কঠিন করতে চাইছে। সে একা খুব যন্ত্রণা সহ্য করতে পারবে, কিন্তু সে যে একা নয়। তার জন্য তার আপন মানুষগুলোও কষ্ট পাবে। ওই মানুষগুলোকে কষ্ট দেবে কিভাবে? রাত্রি বাবার দিকে মস্তক তুলে তাকালো। বলল, তুমি যেমন চাইবে তেমন হবে। তার দু চোখ পাথরের মতো অনুভূতিহীন, নিশ্চল। রাত্রি চলে এলো বাবার ঘর থেকে। মন খারাপ লাগছে তার, কষ্ট হচ্ছে। ওই 14 বছরের জন্য সাজাপ্রাপ্ত মানুষটার সঙ্গেই বাকিটা জীবন কাটবে তার। বিয়েটা ঠিক হওয়ার পর এমনই ভেবেছিল সে, কিন্তু সেসব নিছকই স্বপ্ন ছিল। এরকমই যদি হবে মানুষটার, মধ্যখান থেকে কেন তার জীবনে আসতে হলো? কেন কষ্ট দিল এসে? আর যার কখনো তার হওয়ার কথা ছিল না, অন্য কারোর হওয়ার কথা ছিল, সেই মানুষটারই এখন তার হওয়ার এত সুযোগ। মাথা ভীষণ যন্ত্রণা করছে। রাত্রি বসে কিংবা দাঁড়িয়ে থাকতে পারছে না, শুয়ে পড়ল। 2 হাত দিয়ে আঁকড়ে ধরল চুল, চোখ বুজে পড়ে রইল। আর এভাবেই ঘুম নামল তার চোখে। আজ রাত্রির ঘুম ভাঙল অনেক দেরিতে, সকাল 8টা বাজে তখন। এত সময় সে কখনো ঘুমায়নি। বিরক্ত লাগছে এত দেরিতে উঠে। শ্রাবণীও ঘুমাচ্ছে বেঘরে। আজ শুক্রবার, সুতরাং আজ তার ঘুমনেরই দিন। ঘুমাক, রাত্রি ডাকল না। কেন যেন ইদানিং কারো কোনো কাজে বাধা দিতে ইচ্ছে করে না তার। যে যেরকমভাবে শান্তি পায় সেরকমই থাকুক। রাত্রি ভাবছে একবার তুরিনকে দেখতে যাবে, এরপর সেখান থেকেই চলে যাবে আদিলদের বাসায়। আদিলের মা ছেলেকে বাঁচাতে বাধ্য হয়ে এখন তার সঙ্গে বিয়ের প্রস্তাব দিতে আসতে পারে, কিন্তু আদিল তো প্রকৃতই তার জন্যই অসুস্থ এখন। অসুস্থ কাউকে দেখতে গেলে কিছু ফল ফলাদি নিয়ে যাওয়া উচিত, কিন্তু তার হাতে টাকা নেই এখন। সুতরাং খালি হাতেই যেতে হবে সব সময়ের মতো। পরিস্থিতি অনুযায়ী এটুকু আন্দাজযোগ্য যে হয়তো আদিলই তার ভবিষ্যৎ। এমন হওয়ার কথা ছিল না, কিন্তু নিমেষেই কত কী ঘটে যেতে পারে মানুষের জীবনে। তানবিনদের বাড়িতে গেলেও তুরিনের সঙ্গে দেখা হলো না রাত্রির, কারণ তুরিন নেই।
মামার বাসায় চলে গেছে, আর তাদের বাড়ি এখন চাচাদের দখলে। চাচারা কোনো একটা বিষয় নিয়ে শোকাহত। সম্ভবত তার বড় মেয়ে আবারও পালিয়ে গেছে তার প্রেমিকের সঙ্গে। রফিকুল খন্দকারকে রাত্রি বলতে শুনেছে, ওকে আমি রাজপ্রাসাদে নিয়ে এলাম, অথচ ওই মূর্খ মেয়েটা আবার ওই ভিখারির কাছে চলে গেল কেন? ওরে, আমি মরে যাই না কেন? রফিকুল খন্দকারের মেয়ে যার সঙ্গে পালিয়ে গেছে, রাত্রি তাকে চেনে। যেদিন তানবিনকে প্রথম দেখেছিল সেদিন তানবিন তার সামনে একজনকে মেরেছিল। এরপর রাত্রি ওই ছেলেটাকে হাসপাতালে যেতেও সাহায্য করেছিল। ওই ছেলেটাই সেই ছেলেটা। মূলত তার মেয়ে আগেও একবার পালিয়ে গিয়েছিল। তানবিনের সহযোগিতায় সেবার ফিরিয়ে আনতে পেরেছিল মেয়েকে। এসব কথা তানবিনের কাছ থেকেই জেনেছিল রাত্রি। রাত্রি আদিলদের বাড়িতে এলো। এরপর সেই একবার আদিল জ্বর আক্রান্ত হওয়ায় দেখতে আসার পর পারভিন যেমন বলেছিলেন আদিলের ঘরে যাও, এবারও তেমন করেই বললেন। ছেলের চিন্তায় বেচারি মা একদম ভেঙে পড়েছেন। মালিহাও তাই। আদিলের রুমের দরজা বন্ধ। পারভিন বললেন, লক করা নয়। সামান্য ঠেলা দিতেই দরজা খুলে গেল। আদিল বিছানায় শুয়ে আছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে। রাত্রি পারভিনের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে উনি ঘুমাচ্ছেন, ডেকে তোলো। রাত্রির অস্বস্তি বোধ হচ্ছে। একটা অসুস্থ মানুষকে সে ডেকে তুলবে? আবার অসুস্থ মানুষটা হচ্ছে আদিল। তাও ভিতরে ঢুকলো রাত্রি। বেডের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলো। আদিল ভাইয়া। প্রথম ডাকে ঘুম ভাঙল না। দ্বিতীয়বার ডাকতেই আদিল চোখ মেলল। তার শরীরও কেঁপে উঠল মৃদু। ডাক অনুসরণ করে মাথা ঘুরিয়ে একবার তাকালো রাত্রির দিকে। এক পলক তাকিয়ে আবারও মাথা ঠিক করে চোখ বুজল। রাত্রি ব্যাপারটা বুঝল না, ঘুমিয়ে পড়েছে নাকি আবার। একটুক্ষণ অপেক্ষা করে আবার ডাকলো সে। এবার যেন টনক নড়ল আদিলের। আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। সামনে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে কি আসলেই রাত্রি, নাকি মা অথবা মালিয়ার ভিতর কেউ? চোখের ফুল। সে দুর্বল গলায় রাত্রির নামটা উচ্চারণ করল, রাত্রি। আদিল চোখ মেলে রাখতে পারছে না। রাত্রি অবাক হয়ে দেখছে আদিলকে। এটা আসলেই আদিল? অসুস্থতার কারণে চেহারাই পাল্টে গেছে যেন, ভীষণ রুগ্ন দেখাচ্ছে। রাত্রি বলল, আপনি কেমন আছেন? আদিল চোখ জোড়া সরু করে ফেলে বলল, আপনি সত্যিই এসেছেন? রাত্রি মাথা দুলিয়ে সম্মত স্বরে বলল, সত্যিই এসেছি। আদিল হাসার চেষ্টা করে বলল, কিন্তু আমি তো এখনো মারা যাইনি। আপনি মারা যাবেন না। আপনি জানেন না, আমি টের পাই মৃত্যু আমাকে ডাকে। আদিল এখনও ভাবছে তার সাথে কথা বলা রাত্রি কেবল তার বিভ্রম। যদিও এর আগে সে কখনো এমনভাবে রাত্রিকে দেখতে পায়নি। এমন বিভ্রম এই প্রথম মনে হচ্ছে তার। রাত্রি বলল, আপনি সুস্থ হয়ে যাবেন। আদিল ছলছল নয়নে বলল, আমি আসলেই মরে যাব। আপনি একটু ভালোবাসলেই হয়তো আমি বেঁচে যেতাম রাত্রি। আদিলের কণ্ঠের নিখাত কষ্ট শুনে মন খারাপ হওয়ার মতো। মন খারাপ হয় রাত্রির। সে বলল, যদি আপনাকে বাঁচিয়ে দিই? কিভাবে? বিয়ে করে। আদিলের হঠাৎ মনে হলো, এই রাত্রি সত্যিই রাত্রি। কিন্তু রাত্রি এলো কোত্থেকে? আর আসল রাত্রি তো তাকে কখনো এই কথা বলবে না। আসলে হোক কিংবা ভ্রম, তবে কথাটাই সে চমকেছে। এবং এটা শোনার পর তার কষ্টও হচ্ছে। সে বেদনাক্রান্ত চোখে বলল, আপনি আমার স্বপ্ন? রাত্রির কণ্ঠস্বর অচল হয়ে আসছে। সে ভীষণ কষ্টে বলল, না চাইতেও আমি আপনার বাস্তবতা। আদিল বিস্ময়ান্বিত চোখে তাকিয়ে রইল। এটা আসলেই রাত্রি? সে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু উঠতে গিয়ে বিছানায় পড়ে গেল। দ্বিতীয়বার চেষ্টায় উঠে বসতে পারল। বুঝতে পারল এটা রাত্রি। শুধু শুধু ভ্রম কেন হতে যাবে? এমন হয়নি কখনো। আদিলের এবার তীব্র অভিমান হলো। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, কেন এসেছেন আপনি? আদিলের বক্ষ পিঞ্জর কাঁপছে, কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে তার। রাত্রি বলল, আপনি অসুস্থ তাই? এমনই তো থাকার কথা আমার। নতুন করে দেখতে আসার কি আছে? মারা গেলে তখন না নতুনত্বের সৃষ্টি হতো? আপনি আসতেন, মৃত আদিলকে দেখতেন, দুফোঁটা চোখের জল ফেলতেন, এতটুকুই তো যথেষ্ট ছিল। আপনি বারবার এই অদ্ভুত কথা কেন বলছেন? কেন মরবেন আপনি? আদিল কিছু বলল না, মুখ ঘুরিয়ে রাখলো। গলার কাছটা ব্যথা করছে। কান্না চেপে রাখলে এমন হয়। রাত্রির মনে হলো আদিল জানে না তার মা তার বাড়িতে গিয়েছিল। সব কিছুই হয়তো আদিলের অজানা। রাত্রি জানে
তানবিনের জন্য সে কিছুই করতে পারবে না, কারণ তানবিনের বিষয়টা সম্পূর্ণ তার চেষ্টার বাইরে। কিন্তু আদিলের জন্য তো সে করতে পারে, ভালো একটা জীবন হয়তো দিতে পারে সে। আদিল সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারে আবার। রাত্রি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে মন হালকা করার চেষ্টা করে বলল, আমি রাজি। আদিল অবাক হলো, বিস্মিত কণ্ঠে জানতে চাইল, কোন ব্যাপারে? সেই অনেক আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমি আপনাকে বিয়ে করব কি না। তখন আমি উত্তর দিয়েছিলাম না। আজ আমি আমার উত্তর পরিবর্তন করছি, হ্যাঁ। আদিল চকিতে রাত্রির দিকে তাকালো, দু চোখে অবিশ্বাস। হ্যাঁ, যা শুনেছে তা আদৌ বিশ্বাসযোগ্য নয়। আদিল হাসার চেষ্টা করে বলল, আপনি সান্ত্বনা দিচ্ছেন? না, সত্যি। আদিলের চোখ থেকে পানি গড়ালো, অনুরোধের গলায় বলল, এত সুন্দর মিথ্যা আমি নিতে পারছি না, দয়া করে থামুন। ঠিক আছে, আপনার মায়ের কাছ থেকে জেনে নেবেন, আমি আসছি। রাত্রি চলে যাওয়া দিলেই আদিল বিছানা থেকে নামলো, কিন্তু তার দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছে। সে ডাকলো, শুনুন। রাত্রি পিছন ফিরে বলল, কি? আদিল রাত্রির চোখে তাকিয়ে আছে, বলল, আপনার চোখ জোড়ায় আসলেই মিথ্যা নেই। রাত্রি ম্লান ওষ্ঠ জোড়ায় জোর করে সামান্য হাসি আনলো। কিছু না বলেই বেরিয়ে এলো আদিলের রুম থেকে। পারভিন আশায় জল জল চক্ষু নিয়ে বসে আছেন। রাত্রি বলল, উনি সুস্থ হয়ে যাবেন নিশ্চয়ই, ভেঙে পড়বেন না। রাত্রির এ কথাতেই পারভিন যা ধরার ধরে নিলেন। তার চক্ষুদয় আরও আনন্দে ভরল। বললেন, তাহলে তুমি আমার ছেলেটাকে বিয়ে করবে? রাত্রির মুখে জবাব দিল না, তবে মৌনতাই যে সম্মতি। পারভিন সহজে যেতে দিলেন না আজ রাত্রিকে। খাওয়া দাওয়া করিয়ে তারপরই ছাড়লেন। অথচ এমন আন্তরিকতা তার থেকে আর কখনো পায়নি আগে। রাত্রে একটা কথা তাদের আগেই জানিয়ে রাখল, যদি বিয়েটা হয় তাহলে সে বিয়ের পরও নিজের পরিবারের দেখভাল করবে, এবং তাতে কোনো রকম আপত্তি যেন কারো না থাকে। পারভিন মেনে নিলেন। রাত্রি উঠান পেরিয়ে যাওয়ার সময় থামল, তাকালো আদিলের বারান্দায়। একজন রুগ্ন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, তার চোখে অস্থিরতা দেখতে পাচ্ছে রাত্রি। কি ভাবছে মানুষটা? এই যে এই মানবী চলে যাচ্ছে, সে কি আবার ফিরে আসবে? রাত্রি চোখ সরিয়ে নিল, বেরিয়ে গেল গেট দিয়ে। আদিল তখনও তাকে দেখছে। যতক্ষণ পর্যন্ত না সে চোখের আড়াল হলো, আদিল ওখানেই দাঁড়িয়ে রইল। বাড়ি ফিরে গেটের কাছে অয়নের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল রাত্রির। রাত্রি হাস্যবদনে বলল, কেমন আছো শিয়াম? ঝোড়ো হাওয়া বইছে, যে কোনো সময়ই হয়তো বৃষ্টি নামবে। অয়ন দ্রুত পা চালিয়ে বাড়ির ভিতর ঢুকলো। দরজায় করাঘাত করার প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। অয়ন ভিতরে ঢুকতে চাইলেই রাত্রি বাধা দিয়ে বলল, তোমার সঙ্গে কথা আছে অয়ন। বলো। ছাদে চলো। ছাদে? কি এমন কথা যা এখানে না বলে ছাদে গিয়ে বলতে হবে? অয়নের অদ্ভুত লাগছে ব্যাপারটা, ভয়ও করল। রাত্রি কি তবে ওই ব্যাপারটা জেনে গেল, নাকি অন্য কিছু? রোশনির ব্যাপারে কিছু? মোবাইলের টর্চ জেলে তারা ছাদে উঠল। এখন রাত। মিশাতে টি শার্ট ও ট্রাউজার দড়িতে ছিল বোধহয়, বাতাসে উড়িয়ে নিচে ফেলেছে। রাত্রি আবারও দড়িতে উঠিয়ে রাখলো সেগুলো। বাতাস হচ্ছে এখনও। রাত্রি বলল, আজ শিয়াম এসেছিল তোমার খোঁজ করতে। অয়নের বুঝতে বাকি রইল না শিয়ামের কাছ থেকেই জেনেছে ব্যাপারটা, কিন্তু সে চায়নি পরিবারের কেউ এখনই এটা জেনে যাক। অয়ন বুঝতে পারছে না কি বলবে। রাত্রি ব্যথা নীল চোখে চেয়ে বলল, শিয়াম বলল তুমি ভার্সিটিতে যাও না, এমনকি কারোর সাথে যোগাযোগও করছো না এখন আর। কি একটা পরীক্ষা চলছে সেটাও নাকি দিচ্ছ না। কি করছো তুমি? সারাদিন কোথায় থাকো ইদানিং? অয়নের মনে হলো ব্যাপারটা লুকিয়ে লাভ নেই, কিন্তু এটা মেনে নেওয়া রাত্রির জন্য কঠিন হবে। অয়ন নিজেকে কঠিন করে বলল, আসলে আমি একটা কাজ নিয়েছি আপু। কি? অবিশ্বাস্য কণ্ঠে বলল রাত্রি, তোমাকে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে কাজ করতে বলেছে কে? অয়ন, বাবা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তুমি লেখাপড়া করে ভালো একটা চাকরি করবে। তুমি এভাবে বাবার স্বপ্নটাকে হেলা করছো, কেন করছো? অয়ন আনমনে ঠোঁট টেনে হাসল। স্বপ্ন? তার ঠোঁট আরও চওড়া হলো। রাত্রির দিকে তাকিয়ে বলল, স্বপ্ন পূরণ বিত্তবানদের জন্য, দরিদ্রদের জন্য নয়। সুতরাং স্বপ্ন দেখো, কিন্তু এটা পূরণের আশা করো না। এটা অন্যায়, চরম অন্যায়। রাত্রি কিছু বলতে পারছে না, কষ্টে তার বুকটা ভার হয়ে আসছে। সে কখনো চায়নি অয়নের সঙ্গে এমন হোক। সে চেয়েছিল অয়ন নিজের লেখাপড়া সম্পূর্ণ করুক, তারপর একটা ভালো চাকরি করুক, খুব ভালো একটা জীবন কাটাক। কিন্তু ছেলেটা কি করছে এসব?
অয়ন বোনের বিমর্ষ মুখ দেখে বোঝানোর চেষ্টার্থে বলল, লেখাপড়া করে কি হবে বলো তো? যেখানে আমার পরিবারের এখন করুণ অবস্থা, যেখানে তারা দুবেলা দুমুঠো ভাত তুলতে পারবে না মুখে, সেখানে আমি চুপচাপ বসে থাকবো, সাহায্য করব না? আমি কিসের ছেলে তাহলে, কিসের ভাই, যদি পরিবারের উপকারেই না আসি? রাত্রি কেঁদে ফেলল। ঠিক করছো না অয়ন, এভাবে বাবার আমাদের স্বপ্নগুলো ভাঙতে পারো না। প্লিজ এসব কাজবাজ ছাড়ো, লেখাপড়া করো ঠিক মতো, আমি আছি, ভরসা রাখো আমার উপর। অয়ন ম্লান হাসে। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছি, ইনশাআল্লাহ সিদ্ধান্ত বদলাবো না। এই পরিবারের সবার দায়িত্ব আমার। বাবাকে জানাবে না প্লিজ? রাত্রির দুঃখপীড়িত দৃষ্টদ্বয় দেখতে অয়নের খারাপ লাগছে। সে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, ভালো হবে সব। তার মানে তুমি সত্যি সত্যি লেখাপড়া ছেড়ে দিচ্ছ? লেখাপড়ার চেয়ে পরিবারের হাল ধরা এই মুহূর্তে অনেক জরুরি। আমি যাই, গোসল করতে হবে আমার। অয়ন যেন এই যাত্রার মতো পালিয়ে গেল। রাত্রির কষ্ট হচ্ছে, এসবই থাকে তাদের ভাগ্যে। রাত্রির আজ চিৎকার করে সমগ্র জগৎকে একটা কথা জানাতে ইচ্ছা হলো, অভাব অত্যন্ত খারাপ জিনিস, এটার মতো খারাপ কিছু আর পৃথিবীতে নাই। গত রাতে পারভিন ফোন করে বললেন মালিহাকে আজ পড়াতে যেতে, কিন্তু রাত্রি রাজি হয়নি। পারভিন এরপর অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু যে টিউশনে একবার ছাড়তে হয়েছে সেটা রাত্রি আবার ধরতে চায়নি। কিন্তু এত অনুনয়ের পর সে এক প্রকার বাধ্যই হলো। এটাও বেশ বুঝতে পারল মালিহাকে পড়ানোর জন্য তাকে ও বাড়িতে নেওয়া মূল উদ্দেশ্য না পারভিনের। তিনি হয়তো ভাবছেন তার সঙ্গে রোজ আদিলের দেখা হলে আদিল দ্রুত ভালো হয়ে যাবে। টিউশনির সময় ধার্য হলো সকালবেলা। রাত্রিকে তৈরি হয়ে বেরিয়ে পড়তে হলো আগে ভাগেই। মালিহার রুমে মালিহা একা নয়, সঙ্গে বসে আছে আদিলও। তবে সব সময় দেখে আসা আদিলকে দেখতে পাচ্ছে না রাত্রি। এ আদিল খুবই পরিপাটি, খুব ভদ্র ধরনের দেখতে লাগছে তাকে, যদিও চেহারায় রুগ্নতার ছাপ, তবে ভালো লাগছে দেখতে। রাত্রি আগের মতো আজ আর আদিলের এখানে আসা নিয়ে প্রশ্ন করল না, বরং জানতে চাইল এত সেজে বসে আছেন কেন? যার সাথে বিয়ে হবে সেই মানুষটার সামনে অগোছালোভাবে থাকা যায়? যদি সে আমাকে অসুন্দর ভেবে পরে আর বিয়ে না করে? রাত্রি প্রত্যুত্তরে কিছু বলল না, বলার পেল না আসলে। মালিহার দিকে তাকাতে মালিহা বাংলা প্রথম পত্র বই এগিয়ে দিল রাত্রির দিকে। রাত্রি বলল, বাংলা বই দিচ্ছ কেন? ভাইয়া বলেছে আজ বাংলা পড়বে। আমি কি এখানে তোমার ভাইয়াকে পড়ানোর জন্য এসেছি? উত্তরটা আদিল দিল। আমার জন্যই তো আপনাকে ফিরে আসতে হলো, আমাকে ছাড়া পারলেন থাকতে? আদিল হাসল, যেন কিছু জয় করে নিয়েছে সে। রাত্রি মনে মনে বলল, ভাগ্য আপনার কাছে ফিরিয়ে এনেছে আবার, কিন্তু মুখে কিছু বলল না। মালিহাকে বলল, গ্রামার বের করো। মালিহা গ্রামার বের করলো, কিন্তু আদিল গ্রামার টেনে নিয়ে নিল। রাত্রি বলে উঠল, আরে! আদিল শুধু হাসল। রাত্রি একটা বিষয় ভেবে অবাক হচ্ছে, আদিল তানবিনের সম্পর্কে কিছুই বলছে না, জানতে চাইছে না কিছু। খুব স্বাভাবিক, সে কি সব জানে, নাকি জানার কোনো আগ্রহ নেই? রাত্রি বলল, আপনার ঘরে যান। কেন? এই যে আমি আপনার সামনে বসে আছি, আপনার ভালো লাগছে না? না, আমার ভালো লাগছে, আপনি আমার সামনে বসে আছেন বলে। রাত্রি আদিলের হাত থেকে গ্রামারটা নিয়ে নিল। আদিল মৃদু হেসে বলল, এমন গ্রামার বই টেনে নেওয়ার মতো আপনার হৃদয় কবে টেনে নিতে পারবো রাত্রি? আদিল আচমকা এমনভাবে কথা বলে ফেলবে ভাবেনি রাত্রি। সে মালিহার দিকে তাকালো, দেখলো মালিহা লজ্জা পেয়ে মিটিমিটি হাসছে। রাত্রি আদিলের দিকে তাকিয়ে বলল, আপনি তো এখনো সুস্থ হননি। কিছু একটা ভালো লাগছে না রাত্রি, মনের ভিতর অস্বস্তি হচ্ছে। তানবিনের কথা স্মরণে আসছে বারবার। 14 বছর কথাটা ভাবলে গায়ে এখনো কাঁটা দিয়ে ওঠে তার। 14 বছর মানুষটা বন্দি জীবন কাটাবে, এ কথা যে চিন্তা করতেও কষ্ট হয়, মানতেও কষ্ট হয়। রাত্রি বুঝতে পারছে না তানবিনের কথা ভেবে এত কেন কষ্ট পাচ্ছে সে। তার আর কী বা করার আছে? এমনও নয় যে তানবিন তাকে অপেক্ষা করতে বলেছে, তবু কেন মনে হচ্ছে আদিলকে বিয়ে করা তার অনুচিত। সারাটা পথ বিভিন্ন চিন্তা করতে করতে বাড়ি পৌঁছালো রাত্রি। দরজায় দাঁড়িয়ে থাকতে হলো কিছুক্ষণ, কারণ দরজা খুলতে দেরি করেছে। শ্রাবণীর জ্বর, তাই আজ সে স্কুলে যায়নি। রাত্রি শ্রাবণীর কপালে হাত রেখে বলল, জ্বর কমেছে? জানি না, একবার আমাদের সৎ মায়ের কাছে যাও, ওনার কি যেন হয়েছে। কি হয়েছে? গিয়ে দেখো না।
রাত্রি এক প্রকার উৎকণ্ঠা হয়ে ছুটে যায় প্রিয়ারার কাছে। তাকে রান্নাঘরে পাওয়া গেল। রাত্রি দেখতে পেল প্রিয়ারা কাপড়ের টুকরো বাঁধছে পায়ে, মেঝেতে রক্ত। রাত্রি প্রিয়ারার সামনে এসে বসল, ব্যাকুল কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? তেমন কিছু না, পা কেটে গেছে। দেখি কিভাবে কাটলো? রাত্রি ক্ষত দেখতে চাইলে প্রিয়ারা বাধা দিলেন, ছাড়ো তো, বেশি কাটেনি। বেশি কাটেনি মানে? কাপড় ভিজে গেছে তো রক্তে, কাটলো কিভাবে? বেখেয়ালে বটিতে পা পড়েছিল। রাত্রি কাপড়ের বাঁধনটা খুলল। খুব বেশি কাটেনি, গভীরও হয়তো নয় ক্ষত। রাত্রি রক্ত থামানোর জন্য হলুদের গুঁড়া দিল ক্ষতস্থানে। প্রিয়ারা এই যত্নটুকু পেয়ে আপ্লুত হলো। খুব ভালো লাগলো তার। রাত্রি প্রিয়ারার দিকে তাকিয়ে দেখলো তার চোখে জল। কেমন ভালোবাসাময় চাহনি। আজ রাত্রির প্রিয়ারাকে কিছু কথা বলতে ইচ্ছা হচ্ছে, যা কখনো বলা হয়ে ওঠেনি। রাত্রি বলল, জানি না একজন সৎ মা কখনো আপন মায়ের মতো হয়ে উঠতে পারে কিনা, তবে আপনি একজন ভালো মা। এটা আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো একজনকে পরিবারের সদস্য হিসেবে পেয়েছি। আপনি আমাদের ভালো মা। প্রিয়ারার অক্ষিদয় আনন্দ নীড়ে সিক্ত হয়, বুকটাও কেমন ভিজে ওঠে ভালোবাসায়। রাত্রি আরও বলল, আপনাকে ধন্যবাদ আমাদের মা হওয়ার জন্য। কিয়ৎক্ষণ থেমে থেকে আবার বলল, আপনি বৃক্ষের মতো, আপনার সুবিশাল শাখা প্রশাখা তলে আমাদের নিবাস। সব সময় ছায়া দিয়ে ঘিরে রাখবেন আমাদের। আমরা এই ছায়াতল থেকে বের হতে চাই না। প্রিয়ারা কিছু বললেন না, শুধু টের পেলেন চোখ গলিয়ে দুটো উষ্ণধারা নেমে যাচ্ছে তার গণ্ডদেশ পেরিয়ে। আজ তার খুব সম্মান বোধ হচ্ছে। রোশনিকে যেন নিজের জীবন থেকে তাড়াতেই পাচ্ছে না অয়ন। বারবার রোশনির প্রসঙ্গ তার জীবনে এসে যাচ্ছে। সব কিছু মারিয়ে আসতে চাইলেও আসতে পারছে না। আজ শায়লা বেগম রাস্তায় দাঁড় করিয়ে অনেক কিছু বললেন, এমনকি জেল হাজতের ভয়ও দেখিয়েছেন। বেশি বাড়াবাড়ি করলে নাকি জেলের ভাত খাওয়াবে। কিন্তু অয়ন বুঝতে পারছে না সে কি বাড়াবাড়িটা করছে। সে কি রোশনিকে বলেছে, তুমি আমার প্রেমে পড়ো, আমার জন্য পাগল হয়ে থাকো সারা জীবন? এমন কিছু তো বলেনি সে। বরং রোশনির সাথে কঠিন আচরণ করে বারবার এড়িয়ে গেছে রোশনিকে। শায়লা বেগম মেয়ের জন্য পাত্র দেখছে, ভালো কথা। মেয়ে বিয়ে করবে না বলছে, পাগলামি করছে, সেও ভালো কথা। এখানে অয়নের দোষ কি? দোষ কি এটাই যে রোশনির পাগলামির বিষয়বস্তু সে? এটাই তার দোষ? এমনিতেই নানান চিন্তা, তার উপরে এই মহিলার বারবার এমন কথাবার্তা বিষ ফোঁড়ার ন্যায় ঠেকছে। অয়নও আজ অতিষ্ঠ হয়ে বলল, জেলে তো আপনাকে ঢোকাবো, বিনা কারণে বারবার আমাকে উত্ত্যক্ত করার জন্যে। সব কিছুর একটা সীমা আছে। এ কথা শুনে শায়লা বেগম হুঙ্কার ছাড়লেন, তবে তা গ্রাহ্য না করে চলে এলো অয়ন। সে মাথায় অন্য কিছু নিতে চাচ্ছে না। সে শুধু জানে তাকে অনেক ইনকাম করতে হবে, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে হবে সবাইকে নিয়ে, পাওনাদারদের পাওনা পরিশোধ করতে হবে, অনেক দায়িত্ব। এত দায়িত্বের ভারে মানুষ নুয়ে পড়ে, তবে সে শীত দ্বারা সোজা করে রাখবে। সে নুয়ে পড়বে না, ভাঙবে না। গেট দিয়ে ঢোকার পরই একটা মেয়েকে দেখতে পেল। বাড়ির অভ্যন্তরে ঢুকছে মেয়েটা, হাতে বড় সাইজের কালো ব্যাগ। মেয়েটাকে রোশনির মতো মনে হচ্ছে কেন? এটা কি রোশনি? অয়ন ডাকলো, এই শুনুন। মেয়েটা দাঁড়ালো, পিছন ফিরে তাকাতেই চমকালো অয়ন, এটা তো আসলেই রোশনি, কিন্তু হাতে ব্যাগ কেন? রোশনি অয়নের সামনে এসে দাঁড়ালো, মাথা নিচু করে রেখে বলল, আমি চলে এসেছি। মানে? বাড়ি থেকে চলে এসেছি, আমি আর ফিরবো না ওখানে। রোশনির কথা যেন অয়নের মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলছেন? আপনার কথা বুঝতে পারছি না। রোশনি বলল, মা আমার বিয়ের জন্য পাত্র দেখছে, কিন্তু আমি তো অন্য কাউকে বিয়ে করব না। আমি তো আপনাকে ভালোবাসি, এই জন্য বাড়ি থেকে চলে এসেছি। ভালো করেছি না? অয়ন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই মেয়ে বলছে কি? মাথা ঠিক আছে? অয়ন এবার সামান্য মেজাজ খারাপ আচরণ করে বলল, পাগল আপনি? কি বলছেন এসব পাগলের মতো? এই কিছুক্ষণ আগে আপনার মার সাথে দেখা হলো, বাজার থেকে ফিরছেন তিনি, আমাকে দাঁড় করিয়ে যা নয় তাই কথা শোনালেন, বলেছে আমাকে জেলে দেবে। আর আপনি গাঁটরি বোচকা নিয়ে আমার বাড়িতে চলে এসেছেন, আমায় মারতে চান? মারতে চাইবো কেন? আমি তো, থামুন, আপনাকে অনেক বুঝিয়েছি, আপনি কার্টুন। শোনেন এক কান দিয়ে আর এক কান দিয়ে বের হয়ে যায় সব। বাড়ি যান, আপনার মা যার সঙ্গে বিয়ে ঠিক করবে তাকে বিয়ে করুন, সুখী হবেন। আমায় ক্ষমা করুন প্লিজ। অয়ন হাত জোড় করল। রোশনি অবাক হচ্ছে। সে ভাবতে অয়ন তাকে মনে মনে পছন্দ করে, এবং অয়ন যখন শুনবে তার মা বিয়ের জন্য পাত্র দেখছে এবং সে বিয়ে করবে না বলে পালিয়ে এসেছে,
তখন খুব খুশি হবে। কিন্তু অয়নের মাঝে তেমন কিছু তো নেই। তবে কি তার ভাবনারা ভুল, ভিত্তিহীন? রোশনি বলল, আপনার জন্য আমি বাড়ি থেকে চলে এলাম, আর আপনি এরকম করে কথা বলছেন আমার সঙ্গে? অয়নের মনে হলো রোশনিকে রেগে গিয়ে কিছু বোঝানো যাবে না। মেয়েটা তাহলে অনেক আগেই এসব পাগলামি থামিয়ে দিত। অয়ন এবার শান্ত মৃদুস্বরে বলল, আমার অভাবের ঘরে আপনাকে মানাবে না রোশনি। খুব ভালো স্বামী পাবেন আপনি। তা রেখে আমার জন্য কেন কাঁদবেন? আবেগ ফেলে একটু বিবেক দিয়ে ভাবুন। আমাকে ভালোবাসার কোনো কারণ নেই আপনার। না থাক কোনো কারণ, তবুও আমি আপনাকে ভালোবাসি। বাড়ি যান। না, বাড়ি ফিরবো না আমি। মা জোর করে আমার বিয়ে দিয়ে দিবে। আর আপনি বাড়িতে না গেলে আমাকে জেলে দিয়ে দেবে। আমার এখন জেলে গেলে চলবে না রোশনি। আমাকে অনেক কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আমার পাগলামি করার সময় নেই। ভালো থাকুন। অয়ন রোশনির পাশ কাটিয়ে চলে গেল। সব সময়ের মতোই অবজ্ঞা পেল মেয়েটা। কষ্টে তার গলা আটকে আসে। সে পিছন থেকে চেঁচিয়ে বলল, তাহলে আপনি আমাকে সত্যিই ভালোবাসেন না? না। রোশনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রয় ঠাঁই। এরপর ব্যাগপত্র নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। এই শেষ, আর কখনো আসবে না সে। যে মূল্য দেয় না তার কাছে এভাবে ঝুলে থাকা যায় না। রোশনি বাড়িতে চলে এলো। শায়লা বেগম রোশনিকে বাড়িতে দেখতে না পেয়ে পাগল প্রায় হয়ে গিয়েছিলেন। রোশনির হাতে ব্যাগ দেখে উনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। ভীষণ জোরে এক থাপ্পড় মারলেন রোশনিকে। রোশনি থাপ্পড় খেয়ে শব্দ করল না, গালে হাতও দিল না। বাবার দিকে একবার তাকিয়ে রুমে চলে গেল। বৃষ্টি নামার আগেই বেরিয়ে গেল পারভিন। আজ তিনি অফিসে যাবেন না, এখান থেকে বাসায় যাবেন। এসেছিলেন বিয়ের দিন তারিখ ঠিক করতে। বেশি দেরি করতে চান না। বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হওয়াই ভালো। পারভিন চলে যাওয়ার কিছুক্ষণ পরই আদিল কল দিল। আমাদের বিয়ে কবে? কল রিসিভের পরই আদিল এই প্রশ্ন করল। আমি কিভাবে জানবো? ও, জানেন না? এটুকু বলেই আদিল কল কেটে দিল। রাত্রি বুঝতে পারছে না আদিল কি করছে। সে অপেক্ষা করলো এই ভেবে যে আদিল কল দিবে আবার, কিন্তু কল দিল না। কল এলো শ্রাবণীর স্কুল থেকে। শ্রাবণীর ক্লাস টিচার কল দিয়েছেন। রাত্রিকে জরুরিভাবে স্কুলে ডাকলো। কি হয়েছে বললেন না। রাত্রিকে তাড়াতাড়ি তৈরি হয়ে বের হতে হলো। খুব চিন্তা হচ্ছে, কি হয়েছে স্কুলে? শ্রাবণী কোনো ঝামেলা করেনি তো? আর ভালো লাগছে না। মেয়েটাকে ঝামেলা করতে নিষেধ করা হলেও শোনে না। স্কুলে শুধু রাত্রিকে ডাকা হয়নি, আরও একজনের অভিভাবককে ডাকা হয়েছে। আসলে শ্রাবণী একজনের সঙ্গে প্রচণ্ড ঝগড়া করেছে। হাতাহাতি পর্যন্ত চলে যাচ্ছিল তাদের ঝগড়া। যার সঙ্গে ঝগড়া করেছে সেই মেয়েটির নাম রুমি। সে সব সময় উত্ত্যক্ত করে শ্রাবণীকে। রুমি স্যারদের কাছে এসে অভিযোগ করেছে শ্রাবণীর বিরুদ্ধে। শ্রাবণীকে টিসি দেওয়ার কথা পর্যন্ত হচ্ছিল। রাত্রি অনেক বুঝানোর পর শেষমেশ মানাতে পারল স্যারদের। কিছুক্ষণ কথাবার্তা চলার পর শ্রাবণীকে ক্ষমা চাইতে বলা হলো রুমির কাছে। কিন্তু শ্রাবণী জিদ ধরল। সে কিছুতেই ক্ষমা চাইবে না। রাগ দেখিয়ে বের হয়ে গেল মিটিং রুম থেকে। ক্লাস থেকে ব্যাগ নিয়ে এলো। আর এক মুহূর্ত থাকবে না এই স্কুলে। যেতে যেতে পানির বোতল থেকে পানি খেয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিল স্কুলের মাঠে। আর ছুঁড়ে ফেলার সময় খুব ক্ষোভ নিয়ে বলল, আমি এইবার স্কুল ঘৃণা করি। শ্রাবণী, শ্রাবণী দাঁড়াও! পিছন থেকে ডাকলো রাত্রি। শ্রাবণী গেটের সামনে থামলো। বাড়ির গেট। সে স্কুল থেকে আগে আগে চলে এসেছে। রাত্রি এসেছে পিছন পিছন। আকাশ ছিল এতক্ষণ গম্ভীর, এখন বৃষ্টি পড়ছে। ভিজে যাচ্ছে শ্রাবণী, ভিজছে রাত্রিও। রাত্রির সামনে এসে বলল, বেয়াদব হয়ে গেছো? এটা কেমন আচরণ করলে তুমি? তোমাকে কি বললাম আর তুমি কি করলে? অমনভাবে চলে এলে। আমি স্যারদের এত করে বলে মানালাম, আর তুমি সব কিছু শেষ করে দিলে। তোমাকে তো আসলেই টিসি দিয়ে দেবে এবার। দিক টিসি, দিক। আমিও টিসি চাই। আমি আর পড়তে চাই না ওই ফালতু স্কুলে। তাহলে কোন স্কুলে পড়বে তুমি? তোমাকে তো আর কোথাও ভর্তি করাবো না। ঠিক আছে, আমি তাহলে কোথাও পড়বই না। পড়বে না মানে অশিক্ষিত থাকবে? হ্যাঁ, অশিক্ষিতই থাকবো। কি হবে লেখাপড়া করে? অন্যায় কি আমি একা করেছি? রুমি করেনি? রুমি নিজে থেকে আমার সঙ্গে ঝগড়া করেছে, কিন্তু দেখো ওর মা বাবাকে কারোর কাছে ক্ষমা চাইতে হয়নি। ওকেও আমার কাছে ক্ষমা চাইতে বলা হয়নি। ওকে টিসি দেওয়ারও কথা ওঠেনি। সব কিছু হলো শুধু আমার বেলায়। দরিদ্রদেরই শুধু সবখানে মাথা নত করতে হয়। কেন করতে হয়? সব জায়গাতেই আমরা অবহেলিত। রাত্রি বলল, চুপ করো তুমি। এসব শুনতে চাইছি না তোমার থেকে। তোমার এসব নিয়ে ভাবতে হবে না। তোমাকে আগামীকাল স্কুলে নিয়ে যাব, সবার কাছে ক্ষমা চাইবে।
মরে যাব, তবুও ক্ষমা চাইব না। দোষ আমি করিনি, ক্ষমা কেন আমি চাইব তাহলে? রাত্রি শ্রাবণীকে 2 হাতের বেষ্টনে আলতো করে ধরে বলল, এমন করো না শ্রাবণী, জিদ ধরো না। তোমাকে ওই স্কুলেই পড়তে হবে, ওটা ভালো স্কুল। আমাদের কোনো কিছুই তো ভালো না, শুধু শুধু একটা ভালো স্কুলে পড়ে কি হবে? কোনো দরকার নেই, আমি ওই স্কুলের সঙ্গে মানানসই নই, আমি আর ওই স্কুলে যাব না, আমাকে মেরে ফেললেও যাব না। রাত্রি শ্রাবণীকে ছাড়ল, বলল, বেশ, যেমন তুমি চাইবে, তোমাকে অন্য স্কুলে ভর্তি করে দেব। শ্রাবণী হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। রাত্রি শ্রাবণীকে দ্রুত বাসায় যেতে বলল, কিন্তু নিজে গেল না। হাত পা অবশ লাগছে তার। অয়ন লেখাপড়া ছেড়ে দিল, শ্রাবণীও স্কুল ছাড়তে চাচ্ছে, আর সে সবার সিদ্ধান্তকে মেনে নিচ্ছে। এখন যেন তার আর জোর খাটানোর ক্ষমতা নেই। জোর খাটাবেই বা কীভাবে? সবার সিদ্ধান্তই সবার দিক থেকে সঠিক। উপরতলার আঙ্কেল বাড়ি ফিরেছেন, তার মাথার উপর ছাতা। রাত্রি দাঁড়িয়ে আছে গেটের সম্মুখে। তিনি রাত্রিকে দেখে বললেন, আরে মা, ভিজছ কেন? আজকালকার বৃষ্টি তো ভালো না, ভিজলেই জ্বর হয়। মিনারা তো জ্বরে পড়ে গেছে। চাচির জ্বর? হ্যাঁ, 3 দিন যাবৎ। ঘরে যাও তাড়াতাড়ি। দুপুরের রোদের মাঝে রুপটপে বসে আছে শ্রাবণী, কাঁদছে সে গতকাল স্কুলে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য। তার পাশেই বসে আছে মিশাত। কাল থেকে বেশ কয়েকবারই কান্না করেছে সে, সবার আড়ালে। আজ কেঁদে ফেলল মিশাতের সামনে। খুব কষ্ট হচ্ছে তার। কাল থেকেই বুকের ভিতর কেমন এক হাহাকার হয়ে চলছে। মিশাত বলল, কেঁদো না, যা হওয়ার হয়ে গেছে। ব্যাপারটাই এমন যে যারা গরিব তাদেরই নত স্বীকার করতে হবে। গরিব হওয়াটাই কি আমাদের অন্যায় মিশাত ভাই? আজ আমি রুমিদের মতো হলে স্যাররা কি আমাকে টিসি দেওয়ার কথা বলতো? বলতো না। রুমিকে তো বললো না টিসির কথা। এটা নিয়ে মন খারাপ করো না, সবই ভাগ্য। আমি অনেক চেষ্টা করেছিলাম ওই স্কুলে মানিয়ে নিতে, কিন্তু ওই মেয়েগুলো আমাকে থাকতে দিল না। ওরা নিশ্চয়ই এখন পৈশাচিক আনন্দ পাবে। সেটা তোমার দেখার বিষয় নয়। তুমি তোমার মানসিক শান্তিটা খুঁজবে, তুমিও তাদের ছেড়ে এসে শান্তিতে থাকবে। শ্রাবণী আবার কেঁদে উঠল। আপুকে সবার কাছে ক্ষমা চাইতে হয়েছে, এটা খুব অপমানজনক ছিল। এখন তুমি এটা মনে ধরে বসে থাকবে? এসব বিষয় সহজে ভোলার নয়। শ্রাবণী আরও কিছুক্ষণ কাঁদার পর শান্ত হলো। সিদ্ধান্ত নিল আর কাঁদবে না সে। সব কথার শেষ কথা এটাই, সে ওই মেয়েগুলোকে ছেড়ে আসতে পেরেছে, এটা তার জন্য অনেক শান্তির। পরশু বিয়ে, একদম পাকা কথা হয়ে গেছে। এখনকার যা পরিস্থিতি, তাতে বিয়েতে অনুষ্ঠান করা সম্ভব নয়। অনুষ্ঠান যদি করা হয় পরে কখনো করা হবে, আর করা না হলে তো নাই। রাত্রি কলিং বেল চাপলো, দরজা খুলল আদিল। রাত্রি ভিতরে ঢুকতে চাইলে তার সামনে এক হাত প্রসারিত করল আদিল। রাত্রি কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, এসব কি? ভিতরে আসবেন কিনা ভাবুন। মালিহা বাসায় নেই। কোথায় গেছে? ওর বান্ধবীরা এসে নিয়ে গেছে ওকে। আজকে আসাটাই কি তবে বৃথা? মেয়েটা আজ বাসায় থাকবে না, জানিয়ে যাবে না একবার? জানলে কি আর এখন কষ্ট করে আসতে হতো? আদিলও তো জানাতে পারতো কল করে। রাত্রি বলল, সেটা কল দিয়ে জানালেই তো পারতেন। কল দিয়ে জানালে তো আর আসতেন না। এই যে দিনের বেলা রাত্রি দেখতে পেলাম, এটা তো আর দেখা হতো না। আচ্ছা, আমি এখন যাব, ভালো থাকুন। রাত্রি বেরিয়ে পড়ল। আদিলও দরজা টেনে রেখে রাত্রির পিছন পিছন আস্তে আস্তে বলল, আর একটা দিন পর আমাদের ঘরে নতুন মানুষ আসবে, জানেন? না তো, কে আসবে? রাত্রি বুঝতে পারল না আদিলের কথা। আদিল বলল, আমার বউ আসবে। রাত্রির এবার একটু লজ্জা লাগলো। আদিল বলল, আপনি আমার বউ দেখতে আসবেন তো রাত্রি? না। কেন? কারণ ওই দিন আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে। ও, আপনারও বিয়ে? হুম। কার সঙ্গে? আদিলের সঙ্গে। আদিল, ওই পাগল ছেলেটা? হুম। আদিল হেসে ফেলল, কিন্তু রাত্রির হাসি পাচ্ছে না। নানান চিন্তায় আজকাল সে যেন হাসতে ভুলে গেছে। চিন্তা নিয়ে হাসা যায় না। আজ তানবিনের মামার সঙ্গে তাকে দেখা করতে হবে, এরপর তানবিনের সঙ্গে। আদিল রাত্রিকে অন্যমনস্ক লক্ষ্য করে বলল, আপনি কিছু ভাবছেন? না। তানবিনের কথা ভাবছেন নাকি? রাত্রি দীর্ঘশ্বাস গোপন করে বলল, জানি না। আদিল বলল, আমি খুব করে চেয়েছিলাম তার সঙ্গে আপনার বিয়ে না হোক,
কিন্তু তাই বলে এমনভাবে বিয়েটা বন্ধ হোক তা কখনো চায়নি। তার জন্য কষ্ট লাগছে। রাত্রি কিছু বলল না। আদিলও আর কোনো কথা বলল না। বাড়ির ভিতরে জবা গাছ থেকে একটা জবা ছিঁড়ল। রাত্রির দিকে সেটা বাড়িয়ে দিলেই নিতে অসম্মতি জানালো রাত্রি। আদিল জোর করে ফুলটা রাত্রির হাতে দিয়ে বলল, আপনার ভাবনায় অন্য কারোর উপস্থিতি আমায় খুব হিংসুটে বানিয়ে দেয় রাত্রি। ভালোবাসলে কি এমন হিংসুটে হওয়া বাধ্যতামূলক? রাত্রি অপ্রস্তুত হয়ে উত্তর দিল, জানি না, কখনো জানতে পারলে আমাকে জানাবেন। আচ্ছা। রাত্রি চলে যায়। পথে যেতে যেতে তার মনে হয়, ভালোবাসলে হিংসা ব্যাপারটা আপনা থেকেই এসে যায়। তবে এই হিংসা খারাপ নয়, এই হিংসা ভালো। তানবিনের সঙ্গে দেখা করার ইচ্ছাটা পূরণ হলো খুব কষ্টে। মামা প্রথমে চাইছিলেন না রাত্রি তানবিনের সঙ্গে দেখা হোক। তিনি বলেছিলেন তানবিনের সঙ্গে এখন দেখা করাটা ঝামেলার, আর দেখা করলে তানবিনেরও মন খারাপ হবে। কিন্তু পরে আবার কি মনে করেই ফোন করে ডাকলেন। হয়তো তুরিনকে দেখা করাতে নিয়ে এসেছেন বলে রাত্রিকেও একবার দেখা করার সুযোগ দেবে ভেবেছেন। তানবিনের সামনে দাঁড়িয়ে রাত্রির সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। কি বলবে, কি করবে কিছু বুঝতে পারছে না সে। চোখ তুলে তাকাতে পর্যন্ত তার জড়তা, কিন্তু তানবিনের জড়তা নেই। সে তাকিয়ে দেখছে রাত্রিকে। তুরিনের সঙ্গে আগেই কথাবার্তা সেরেছে। রাত্রি একবার তার দিকে তাকিয়ে বলল, কেমন আছেন আপনি? তানবিন বলল, মাকে ভীষণ মিস করি। মা আর তুরিনের সঙ্গ ছাড়া একদম ভালো লাগে না। বাবাকেও মিস করি। রাত্রির খুব কষ্ট হচ্ছে এসব শুনে। কিছু বলতে পারল না সে। একটুক্ষণ পর বলল, আগামীকাল আমার বিয়ে। মনে ভীষণ ধাক্কা লাগলেও তানবিন মুখে হেসে বলল, শুভকামনা রাত। বিয়েটা আপনার সঙ্গে হওয়ার কথা ছিল। পৃথিবীতে কত কথাই তো মানুষের দেওয়া নেওয়ার থাকে, সব কথা কি রাখা যায়? কিছু কথা বৃথা হয়ে যায়, কিছু কথা বৃথাই বলা হয়। একটু থেমে বলল, বিয়ে কি তার সঙ্গে? আদিলের কথা বলল তানবিন। রাত্রি হ্যাঁ সূচক মাথা নাড়ল। তানবিন বলল, তুমি তারই ভাগ্যে লেখা ছিলে রাত। আমি মধ্যে থেকে শুধু শুধু তোমায় স্বপ্ন দেখতাম। তোমাকেও প্রায় স্বপ্ন দেখিয়ে ফেলেছিলাম। দুঃখিত সেজন্য। আমি বুঝতে পারিনি আমার ভাগ্য এতটা খারাপ হয়ে উঠবে। এরকম বলবেন না। আপনার কোনো দোষ ছিল না, আপনার কোনো দোষ নেই। তানবিন মাথা নত করে ফেলল। কয়েক সেকেন্ড অমন দাঁড়িয়ে থেকে আবার মাথা তুলে বলল, নিজের জীবন গুছিয়ে নাও। আমার কথা ভাবার দরকার নেই। আমার জন্য আর চোখের জল ফেলবে না। খুব ভালো থেকো আদিলের সঙ্গে, ভালোবেসো তাকে। রাত্রির বাম চোখ থেকে স্বচ্ছ বাড়িধারা নেমে গেল। তানবিন অবশ্য তা খেয়াল করল না। সে বলল, যখন আমি এখান থেকে বের হব ততদিনে তোমার বাচ্চাও বড় হয়ে যাবে। বাচ্চার মা কি অত সময় পর মনে রাখবে আমাকে? নিশ্চয়ই রাখবে। বলতে গিয়ে এবার প্রকাশ্যেই কেঁদে ফেলল রাত্রি। তানবিন বলল, কাঁদছো তুমি? এত কান্নার মূল্য কিভাবে দেব? কান্না খুব দামি, সহজে মূল্য চুকানো যায় না। তুমি কেঁদো না রাত, কষ্ট হচ্ছে আমার। রাত্রির কান্না থামল না। মনে হচ্ছে এই মানুষটাকে রেখে অন্য কাউকে বিয়ে করা অন্যায়, কিন্তু কিছু করার নেই। তাকে তার বাস্তবতা মেনে নিতে হবে। আবেগকে সব ক্ষেত্রে প্রশ্রয় দেওয়া অনুচিত। ওদিকে তানবিনের সঙ্গে কথা বলার সময় শেষ, আর কথা বলার সুযোগ দেওয়া হলো না। ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে আসতে হলো বাইরে। চারদিকে যেন বিষাক্ত বাতাস ঘুরে বেড়াচ্ছে। কিছু ভালো লাগছে না। রাত্রিকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন জামাল হোসেন। তিনিও বিয়ের জন্য শুভকামনা জানালেন।